তো গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা বিষয় নিয়ে অনেক মাতামাতি হচ্ছে ইউটিউবে। বাংলাদেশ এবং কলকাতার দর্শক এবং রিভিউয়ারদের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। জিতের আপকামিং সিনেমা বুমেরাংকে ঘিরে শুরু হয়েছে এই কন্ট্রোভার্সি। বাংলাদেশের অনেক দর্শক এবং স্বনামধন্য ইউটিউবাররা নাকি জিতের বুমেরাং সিনেমাটিকে শাহিদ কাপুরের তেরে বাতোঁ মে ऐसा উলঝা জিয়া সিনেমার কপি বলছেন। এখন হ্যাঁ, ট্রেলার লেভেলে দেখে যেটা বোঝা গিয়েছে যে দুটি সিনেমার কনসেপ্ট প্রায় একই রকম, প্রায় না অনেকটাই একই রকম, কিন্তু কনসেপ্ট একই হলেই যে সিনেমাটা কপি হয়ে যাবে এমনটা তো না। এরকম যদি হয় তাহলে আমাদের শাকিব খানের তুফান সিনেমাও কেজিএফ এবং অ্যানিমালের কপি বলা যেতেই পারে, যেটা শাকিব হেটাররা অনেকেই বলছেন। কিন্তু যারা প্রকৃত রিভিউয়ার বা যারা অ্যাকচুয়ালি সিনেমা বোঝে এবং সিনেমা নিয়ে কাজ করে এবং সিনেমার ভালো চায়, তারা কিন্তু কেউ এই কথাটা বলছে না। কারণ আজকের দিনে যারা এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করে তারা সবাই জানে যে অরিজিনাল সিনেমা কিংবা অরিজিনাল গল্প বলতে আজকে কিছু নেই। আজকের দিনে যত সিনেমা বানানো হচ্ছে তার সবকিছু কোনো না কোনো গল্প থেকে ইন্সপায়ার্ড। সো আজকের দিনে বসে কোনো সিনেমাকে সম্পূর্ণ মৌলিক বলে দেওয়ার কোনো সুযোগ নেই। আর তার উপরে বুমেরাং সিনেমার টিজারের শুরুতেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এটি কোন গল্প থেকে ইন্সপায়ার্ড। এখন এই সব কিছুর মাঝেও যদি আমি বলি যে না, বুমেরাং সিনেমার গল্পটি কপি করা হয়েছে, তো এখানে আমাদের কি ভাই? আমরা বাংলাদেশের দর্শক, বুমেরাং আমাদের সিনেমা না, জিৎ আমাদের দেশের তারকা না। হ্যাঁ, একজন বাংলা তারকা হিসেবে হয়তো দুই বাংলায় তার বিশাল জনপ্রিয়তা রয়েছে, কিন্তু তাদের ইন্ডাস্ট্রি সম্পূর্ণ আলাদা। এখন তাদের ইন্ডাস্ট্রির মধ্যে তারা যদি কোনো একটা গল্পকে কপি করে সিনেমা বানায়, তাতে আমাদের কি? আমাদের তো এই বিষয় নিয়ে মাথা ব্যথা রাখা উচিত না। ঠিক যেমনটা আমাদের দেশে হিরোরা করে, তারা কখন কোন সিনেমা করছে, কোন সিনেমা কপি করছে, কোন সিনেমা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, এটা কলকাতার দর্শকদের মাথা ঘামানোর বিষয় না। যতক্ষণ পর্যন্ত একটা সিনেমা ভালো, ততক্ষণ পর্যন্ত সেই সিনেমা যে কোনো দেশের যে কোনো দর্শকের মন জয় করে নিবে। কিন্তু সিনেমা যদি ভালো না হয়, তখন এই সিনেমা কোথা থেকে কপি করা হয়েছে, কোথা থেকে চুরি করা হয়েছে, এই বিষয়গুলো চলে আসে। আর তার উপরে জিতের বুমেরাং কিংবা শাকিব খানের তুফান তো এখনো মুক্তিই পায়নি। তো কেন এখনই এই সিনেমা ওইটা থেকে কপি, এই সিনেমার গল্প ওইখান থেকে চুরি করা, এটার লুক ওখান থেকে নেয়া, এইসব বিষয়ে আমরা আলোচনা করছি। আরেকটা বিষয় নিয়ে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে সেটা হচ্ছে কে সবচেয়ে বড় সুপারস্টার, শাকিব খান, দেব নাকি জিৎ। এটা আরেকটা হাস্যকর বিষয়, কারণ তিনজন অভিনেতা তিনজনের জায়গায় সেরা। শাকিব খানের যেমন বাংলাদেশে একটা বিশাল দর্শক জনপ্রিয়তা আছে, ঠিক একই রকম দেবের কিংবা জিতেরও কিন্তু কলকাতায় বিশাল দর্শক জনপ্রিয়তা আছে। আর তারকাদের ভক্তদের মধ্যে এই মারামারি এটা নতুন কিছু না। এই বিষয়ে আগেও অনেকবার আমি কথা বলেছি। সো এই বিষয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, খালি বলতে চাই যে আপনার যেই তারকা পছন্দ ভালো, আপনি তার সিনেমা দেখুন, তার সিনেমা নিয়ে উল্লাস করুন, তাকে সেলিব্রেট করুন। কিন্তু তাকে উপরে রাখতে গিয়ে আপনি আরেকজন তারকাকে ছোট কেন করবেন? এটা খুবই নিচু মন মানসিকতার পরিচয়। আজকের দিনে একজন শিক্ষিত সভ্য সমাজের দর্শক এই ধরনের কাজ করতে পারে না। একদম মন থেকে বলছি, শাকিব খানের সিনেমা আমার ভালো লাগতো না। তার সিনেমার মান, তার লুক, গল্প এগুলো আমার কাছে সন্তোষজনক লাগতো না। কিন্তু তাই বলে কি আমি শাকিব খানকে খারাপ বলবো? না, এটাও আমি বলতে পারি না। কারণ আজকের দিনে শাকিব খান যখন তুফানের মতো একটা সিনেমা করছে, রাজকুমারের মতো একটা সিনেমা করছে, সেই জায়গা থেকে আমি শাকিব খানকে কিভাবে খারাপ বলবো? কারণ এই সিনেমাগুলো তো জেনুইনলি ভালো। তবে আপনি যদি শাকিব খানের আগের কোনো সিনেমার কথা আমাকে বলেন, আমি অবশ্যই বলবো যে না, সেটা কোনো ভালো সিনেমা হয়নি। একই রকম দেব কিংবা জিতের ক্ষেত্রে আমি একই কথাই বলতে পারি। দেবের অনেক সিনেমা আমার ভালো লাগতো না, কারণ দেবের সিনেমাগুলো সাউথ ইন্ডাস্ট্রি সিনেমা থেকে কপি করা হতো এবং একটা সময় দেবের অভিনয় খুব একটা ভালো লাগতো না আমার। একই রকম জিতের ক্ষেত্রে আমি বলতে পারি। কিন্তু তাই বলে কি আমি দেব এবং জিতকে হেট করা শুরু করব? না, আমি সিনেমা পছন্দ করি। তো আজকের দিনে দেব যখন একটার পর একটা ভালো সিনেমা বানাচ্ছে, মৌলিক গল্পের সিনেমা বানাচ্ছে, তার অ্যাক্টিং এর উপর জোর দিচ্ছে, সিনেমার বাজেট নিয়ে কাজ করছে, তো আমাকে এটা প্রশংসা করতেই হবে। একই রকম জিতের কথাও বলতে চাই, যেখানে পুরো কলকাতা ইন্ডাস্ট্রি এখন আর্ট ফিল্মের দিকে কিংবা ভিন্ন ধারার গল্পের দিকে ঝুঁকে কাজ করছে, সেখানে জিতই একমাত্র সুপারস্টার যে কিনা এখনো কমার্শিয়াল সিনেমা নিয়ে কাজ করে যাচ্ছে। তার সিনেমা একের পর এক ব্যর্থ হওয়ার পরেও সে কিন্তু হাল ছাড়ছে না এবং মানসম্মত সিনেমা দিচ্ছে। হ্যাঁ, বক্স অফিসে সেগুলো চলছে না, সেটা আলাদা কথা, কিন্তু জিত কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো প্রত্যেকে যে যার যার জায়গা থেকে নিজেদের ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার এই যে চেষ্টা, এটাকেও তো আমাদের সাপোর্ট করা উচিত। তা না করে আমরা ফ্যানরা যদি একজন আরেকজনের পেছনে আঙুল দিয়ে বসে থাকি, তাহলে লাভ কি হবে? না ভালো বাংলা সিনেমা তৈরি হবে, আর না দুই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারবে। আর এর উপরে কলকাতা থেকে কয়েকজন যেটা বলছে সেটা হচ্ছে বাংলা সিনেমার সাথে এসবিএফ এর এই কোলাবোরেশন নাকি বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, এসবিএফ এর সঙ্গ পেলে বাংলাদেশের সিনেমা অনেক দূর যাবে। কিন্তু যদি কেউ মনে করে যে এসবিএফ এটা শুধুমাত্র বাংলাদেশের সিনেমার স্বার্থের কারণে করছে, সেটা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। কারণ নিজেদের কোনো স্বার্থ না থাকলে কেউ অন্যের পেছনে এত টাকা এবং সময় নষ্ট করবে না। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা যেমন খারাপ, ঠিক একই সাথে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। প্রতি বছর হাতে গোনা কয়েকটা সিনেমা সুপারহিট তকমা পায়। সো সেই জায়গা থেকে দুই বাংলা এক হয়ে একসাথে কাজ করলে সেটা দুই দেশের সিনেমার জন্যই ভালো।
এসবিএফ এর ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সাপোর্টের কারণে বাংলাদেশের সিনেমার লুক এবং ফিল যেমন আরো ভালো হবে, ঠিক একই সাথে ওই সিনেমাটা যদি ভালো ব্যবসা করে সেই লাভের একটা অংশ কিন্তু এসবিএফ পাবে। আবার একদিকে বাংলাদেশের তারকা নির্ভর কাজ কলকাতায় মুক্তি পেলে সেখান থেকে একটা ব্যবসা করার সম্ভাবনা জাগে, ঠিক একই রকম কলকাতার তারকা নির্ভর কাজও কিন্তু বাংলাদেশে মুক্তি পেলে সেখান থেকেও একটা ভালো ব্যবসা সংগ্রহ করতে পারবে। তো এটা ভাবার কোনো সুযোগ নেই যে এসবিএফ একতরফা ভাবে আমাদের উপকারে কাজ করে যাচ্ছে। এখানে স্বার্থ এসবিএফ এরও আছে এবং এটা দোষের কিছু না, কারণ যে যা স্বার্থই দেখুন না কেন আলটিমেটলি সেটা দুই দেশের জন্যই ভালো হবে বলে মনে করছি আমি। আর হ্যাঁ, সবশেষে বলতে চাই স্যার মালেক আফসারির কথা। বাংলাদেশের একসময়ের অনেক জনপ্রিয় পরিচালক, অনেক ভালো ভালো সিনেমা তিনি নির্মাণ করেছেন, কিন্তু চলচ্চিত্রের আধুনিকায়নের সাথে এই পরিচালকগুলো আধুনিক হতে পারেননি, যে কারণে সিনেমা করা বাদ দিয়ে আজকের দিনে ইউটিউব চ্যানেলগুলো সেখানে যাচ্ছে তাই মন করা যা তা কথা বলে যাচ্ছে। ঠিক কোন সময় কাকে নিয়ে ভিডিও বানালে কেমন রেসপন্স আসবে এটা তিনি খুব ভালো করেই জানেন। আর এসব কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করে তিনি ফ্যান কাটিং করছেন এবং নিজের ভিউ বাড়াচ্ছেন। দুই দেশের দর্শক এবং ইউটিউবারদেরই বলতে চাই, যারা নিজেদের ভিডিওতে কিংবা লেখায় কিংবা কমেন্টে এই ধরনের হেট ছড়াচ্ছে তাদেরকে আমরা ইগনোর করি না। হেটার্সরা কি বললো, কি করলো, কি লিখলো, আমার মনে হয় না এসব নিয়ে মাথা ঘামিয়ে আমাদের নিজেদের সম্পর্ক নষ্ট করা উচিত। আর ইউটিউব আজকের দিনে সবাই যে যার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে, নিজেদের অর্থ উপার্জনের জন্য ব্যবহার করছে। খুব অল্প সংখ্যক ইউটিউবারই আছে যারা কিনা এখন পর্যন্ত সততার সাথে ইউটিউব ভিডিও বানিয়ে যাচ্ছে। সো আমরা যারা এই সততাটা দেখাচ্ছি, আমরা আমাদের মতো ভিডিও বানিয়ে যাই, সত্য ছড়িয়ে বেড়াই। এমনটা তো হতেই পারে যে একটা সময় আমাদের সত্য কথাগুলোর ভিড়ে এই সস্তা মিথ্যা কন্টেন্ট ক্রিয়েটরগুলো চাপা পড়ে যাবে। তো সকলের প্রতি আহ্বান, নিজেদের মধ্যে দ্বন্দ্বে না জড়িয়ে একজোট হয়ে কথা বলি, এক সুরে কথা বলি। আর আমরা যদি একসাথে এক পায়ে চলতে পারি তাহলে মনে হয় না হেটার্সরা কিংবা সুযোগ সন্ধানীরা এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি করতে পারবে। আমার অনেক ছোট চ্যানেল, খুব অল্প কয়েকজন দর্শক আমার ভিডিও দেখে, কিন্তু তারপরেও এই ভিডিওটি যাদের সামনে পড়বে তারা আমার কথাগুলো একটু চিন্তা করে দেখবেন। যদি মনে হয় আমি ভুল কিছু বলেছি আমাকে শুধরে দিবেন, আমি শুধরাতে রাজি আছি, কিন্তু কোনো ধরনের সস্তা নোংরামি কিংবা তর্ক বিতর্কে জড়াতে আমি রাজি নই। তো আজকের মতো এটুকুই। দুই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ভক্তদের এই দ্বন্দ্বের মধ্যে আসলে কি কারো কোনো লাভ আছে? আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এমন আরো ভিডিও দেখতে বিইং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।